দোজ আর সেম থিং, বাট কিছুটা ক্যারেক্টারিস্টিকের দিক থেকে কিছুটা পরিবর্তন আছে। ওয়েব সার্ভিসেস যেমন সার্ভার, ওয়েব হোস্টিং, দোজ আর ওয়েব সার্ভিসেস টু আইডেন্টিফাই এন্ড এক্সপ্লয়েট সিকিউরিটি। মানে আমি একটা সিমুলেট তৈরি করব আমার প্র্যাকটিসের জন্য, পেনিট্রেশন টেস্টিং করার জন্য। সিমুলেশনের মাধ্যমে সিমুলেটটা কিভাবে হবে? সিমুলেটটা হবে আমার ভার্চুয়াল বক্স যেটা আমরা ইনস্টল করেছি, কালি লিনাক্স, এটার মাধ্যমে করব। আরো কিছু টুল ইনস্টল করব, কিছু অটোমেটেড টুল থাকবে, ম্যানুয়ালি টেস্ট করব ওয়েব অ্যাপ্লিকেশনের কোন প্রোগ্রামে, HTML এর কোন কোডে, PHP কোন কোডিং এররের কারণে আমাদের এই ইস্যুগুলো হচ্ছে, বা কোনো দুর্বলতা আছে কিনা ওয়েবসাইটে। যদি থাকে, যতটুকু পর্যন্ত স্ক্যান করলাম, দুর্বলতা খুঁজে বের করলাম, ততটুকু পর্যন্ত হচ্ছে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং। খুঁজে বের করে প্রফেশনালি আমি আমার ক্লায়েন্ট অথবা অফিসে আমি এই জিনিসটাকে রিপোর্টিং করব। তারপরে অ্যাজ এ প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার আমি যখন এই কাজটা কমপ্লিট করলাম, তারপরের পার্টটা হচ্ছে এন্ড সাইবার সিকিউরিটি এক্সপার্ট। সাইবার সিকিউরিটিটা কোন? সাইবার সিকিউরিটির পার্টটা ঠিক তারপরে পরেই শুরু হয়। আমি যে দুর্বলতাগুলো খুঁজে বের করলাম, আমি যে ব্যাকডোরটা পাইলাম, আমি যে ভালনারেবিলিটি গুলো খুঁজে পেলাম, ওয়েবসাইটের যে ল্যাকিং গুলো আছে যেগুলোর মাধ্যমে হ্যাক হবে, ওই যে রিপোর্টটা করলাম, সেগুলোকে ফিক্স করা, ফিক্স করে সেখানে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা। That part is actually just come after the ethical hacking, and that's called cyber security implementation. তো এই যে টোটাল প্রসেসটা আমি করব, এই সিমুলেশনটা, একটা মনে করেন যে টুলগুলা ইউজ করব, তারপরে কালি লিনাক্স ইউজ করব, আরো কয়েকটা টুল ইউজ করব, এই যে টেস্টিং গুলা করব, এটাকে বলে পেনিট্রেশন টেস্টিং। কিসের মধ্যে করব? ওয়েব সার্ভারে করব, ওয়েবসাইটে করব, বিভিন্ন ধরনের সার্ভিসের মধ্যে। এই জিনিসগুলো লাস্ট ক্লাসেও দেখেছি। টু ফাইন্ড vulnerabilities. Vulnerabilities বলতে কি বুঝি? Weaknesses that can be exploited. দুর্বলতা, যে দুর্বলতার মাধ্যমে একটা ওয়েবসাইটকে, একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে, একটা ওয়েব সার্ভারকে, একটা ওয়েব হোস্টিংকে এক্সপ্লয়েটেড করতে পারে। এক্সপ্লয়েট করতে পারে কারা? ব্ল্যাক হ্যাট হ্যাকাররা, অথবা গ্রে হ্যাট হ্যাকাররা, অথবা অন্য কোনো টাইপের হ্যাকাররা। ওই দুর্বলতাগুলোকে খুঁজে বের করাই হচ্ছে ইথিক্যাল হ্যাকারের কাজ, এবং এটার সম্পর্কে রিপোর্ট করা এবং এটাকে ফিক্স করা। বাই সাইবার ক্রিমিনালস টু গেইন আনঅথরাইজড অ্যাক্সেস। কারণ তারা যাতে এটাকে আইসা স্ক্যান করা, দুর্বলতা বের করা, অ্যাটাক করতে না পারে, তার আগে আমি এজ এ ইথিক্যাল হ্যাকার ওই দুর্বলতাটাকে খুঁজে বের করব সিমুলেটের মাধ্যমে। একটা এনভায়রনমেন্ট তৈরি করা, একটা ল্যাবের মাধ্যমে, যে ল্যাবটা আমরা তৈরি করতেছি ওই ল্যাবের মাধ্যমে, যাতে সে এই সিস্টেমটার মধ্যে, এই ওয়েবসাইটটার মধ্যে, এই সার্ভিসটার মধ্যে কোনোভাবেই অ্যাটাক করতে না পারে। আচ্ছা, হোয়াট ইজ অ্যাপ্লিকেশন এন্ড টাইপস? ওই যে ওয়েব অ্যাপ্লিকেশন এন্ড ডেস্কটপ, এটাকে আমি এক্সপ্লেইন করে আসছি। ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট, ওয়েব পেজ, এইগুলার সংজ্ঞা আজকে আমরা দেখব। আগে ওয়েবসাইটটার ডেফিনেশন আর ওয়েব পেজের ডেফিনেশন দেখি, তাহলে ওয়েব হোস্টিংটা বুঝতে সহজ হবে। A bit or binary digit is the smallest unit of digital information that a computer can process and store. আচ্ছা, আমাদের একটা ওয়ার্ড আছে বিট, এই বিটটা আমাদের বোঝার দরকার আছে। একটা বিট, একটা বাইনারি ডিজিট, আচ্ছা, ইটস দ্য স্মলেস্ট ইউনিট, খুব ছোট অংশ একটা অফ ডিজিটাল ইনফরমেশন। আমরা যে ডিজিটাল ইনফরমেশন তো আমরা জানি, ইনফরমেশন বিভিন্ন স্টেটে অবস্থান করে। একটা ইনফরমেশন বিভিন্ন স্টেটে তার প্রেজেন্ট, তার অবস্থান থাকে। এটা হতে পারে টেক্সট, এটা হতে পারে গ্রাফিক্যাল, এটা হতে পারে ভিডিও এন্ড সো অন। আর ডিজিটাল ইনফরমেশন বলতে ডিজিটালি ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্ক ব্যবহার করে যে ইনফরমেশনটা অবস্থান করে, সেটা হচ্ছে ডিজিটাল ইনফরমেশন দ্যাট আ কম্পিউটার ক্যান প্রসেস। ওই যে বললাম, যেহেতু এটা ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে
এই ইনফরমেশন তার নিজস্ব স্টেটটাকে রিপ্রেজেন্ট করে কম্পিউটার ক্যান প্রসেস। এই জন্য এখানে কম্পিউটার শব্দটাকে আনা হয়েছে। ক্যান প্রসেস, কম্পিউটার হার্ডওয়্যার এটাকে প্রসেস করে, প্রক্রিয়া করে, এন্ড স্টোর করে। আচ্ছা, এ বাইট ইজ আ গ্রুপ অফ 8 বিটস, মানে বাইটটা আসতেছে পরে, বিটটা হচ্ছে সর্বপ্রথম। আর বাইটের কাউন্ট গণনা হয় বিটের মাধ্যমে। দুইটারই একটা পিকচার রিপ্রেজেন্টেশন দেখবো আমরা একটু পরে। ইজ এ গ্রুপ অফ 8 বিটস, 8টা বিট মিলে একটা বাইট তৈরি হয়। যে অংশটা ডিজিটালি যে জায়গাটা তৈরি হয় 8টা বিট মিলে সেটা হচ্ছে বাইট। বাইট, একটা বাইট, and can represent 256 combinations, 2 to the power 8। আচ্ছা, এই 2 to the power 8 বলতে কি বুঝতেছি, মানে 2 to the power 8 equal to 256। এটা কিভাবে হয়, যেমন আমরা যদি 8 বার 2 লিখি এবং 2 into 2, 2 দুগুণে 4, এই যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে পরবর্তী সংখ্যার সঙ্গে আমরা গুণ করব, পরবর্তী সংখ্যা 2 এর সঙ্গে গুণ করব। 2 দুগুণে যদি 4 হয়, 4 দুগুণে 8, এই 8 এখানে যদি 8 থাকে, 8 দুগুণে 16, এইভাবে 8 বার গুণ দেওয়ার পরে 256 আসে। এটা এখানে বলা হয়েছে যে a bit is a group of 8 bits, 2 to the power 8, which is 256, equal to 256. The above expression can be written as follows. এটা হচ্ছে এই 2 to the power 8 এর রিপ্রেজেন্টেশন, এক্সপ্লেনেশন। তারপরে আমরা যদি ছবিটা একটু দেখি আর একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। বিট, বাইনারি ডিজিট অর বিট, এটাকে বাইনারি ডিজিটও বলা যায়। এই বিটটাকে কাউন্ট করার জন্য আমরা জানি যে কম্পিউটার 0 এবং 1 এর মাধ্যমে তার হার্ডওয়্যারের প্রসেস গুলো হয়ে থাকে। প্রসেস বলতে কি প্রসেস? ইনস্ট্রাকশন। আমরা যদি কিবোর্ডের মধ্যে এ প্রেস করি, এটা তাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া। কাকে? আমার কম্পিউটারকে, আমার ল্যাপটপকে, অথবা এনি আদার ডিভাইস, মোবাইল ডিভাইস হতে পারে। তো তারা তো এ বুঝে না, এই কম্পিউটার রিপ্রেজেন্ট তাদের ভাষা হচ্ছে 0 এবং 1, বাইনারি। তো এই 0 এবং 1টাকে প্রসেস করে। আচ্ছা, এই 0 এবং 1, এবং বলতেছি যখন, তার মানে 0 একটা বিট। যেমন দেখেন, আমি যদি বলি বিটটা কিভাবে তার রিপ্রেজেন্টেশনটা হয়, দেখেন এইখানে একটা বিটের, এই যে 0 অথবা 1, ওই একটা ছোট স্মল অংশকে আমরা 1 বিট বলতেছি। মানে যে জায়গাটা সে দখল করে, যতটুকু জায়গা নেয় 0টা, তার ডিজিটালি তার সেই ইনফরমেশন রাখার জন্য যতটুকু জায়গা সে বহন করে, সেই জায়গাটাকে 1 বিট বলি, স্পেসটাকে। অনলাইনে এটা তো একটা ইনফরমেশন। একটু আগেই বলেছি ডিজিটালি ইনফরমেশনের বিভিন্ন স্টেট হয়, 0টাও একটা ইনফরমেশন অনলাইনের মধ্যে। তো আমরা যদি 0 লিখি, সেই 0টা যতটুকু জায়গা নেই, সেই জায়গাটাকে আমরা পরিমাপ করার জন্য 1 বিট বলি। যতটুকু জায়গা, সেই জায়গাটা হচ্ছে 1 বিট। তারপরে এই 8টা বিট মিলে, মানে 8টা বিট সম পরিমাণ যতটুকু জায়গা তৈরি হয়, সেই জায়গাটাকে আমরা 1 বাইট বলি। আচ্ছা, এটাকে আরেকটু বড় করে যদি আমরা দেখতে চাই, তাহলে সেটা হবে, এখানে যদি চলে আসি, ডেফিনেশন 1, 0 or 1, দুইটা একসঙ্গে না, যে কোনো একটা হবে 1 বাইট, 1 বিট, ঠিক আছে। আর 8 বিট মিলে হবে 1 বাইট, আর 1024 বাইট মিলে হবে 1 কিলোবাইট।
আচ্ছা, এখানে একটা বেসিক জিনিস শিখি আমরা। এরকম কালি ইনস্টল করার পরে এটা দেখবো, বাট এই থিমটা না আমার কাছে ভালো লাগে না। এটা একটু চেঞ্জ করি যদি। কিভাবে করব? ডেস্কটপ সেটিংসে আসার পরে দেখবেন এখানে বেশ কিছু দেওয়া আছে। আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, এটা আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। দিয়ে দেখেন না, এখানে না নিচে দেখা যাচ্ছে না। আপনারা এই প্রবলেমটা ফেস করবেন, মানে এটাকে আর উপরে নেওয়া যাচ্ছে না, এটা অনেক বড় হয়ে আছে, রাইট? বাট এটা যেহেতু বাই ডিফল্ট সিলেক্ট হয়ে গেছে, অনেক কষ্ট হচ্ছে। এই জিনিসটাকে কিভাবে ফিক্স করব? আচ্ছা, আপনাদের অনেকেরই এটা মনে দেখাইছিলাম, আচ্ছা ওটাতে পরে যাই। অনেকেরই দেখবেন যে এটা অনেক সময় এটাকে মানে ডেস্কটপের সেটিংসটাকে রেজুলেশনটা একটু চেঞ্জ করবো আমরা। প্রোগ্রামস বাটনে ক্লিক করে সেটিংসে আসবো। সেটিংসে আসার পরে অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। অ্যাপিয়ারেন্স, ও নো, রং জায়গায় আসছি। এটা যদি হয় সেটিংসের পরে ডিসপ্লেতে আসবো। এখানে আসার পরে এটা যদি থাকে 800x600 পিক্সেল, আমার মনে হয় যেটা সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে 1280 অ্যাপ্লাই যদি করি। এটা কিপ দিস কনফিগারেশন। এখন আমার ডেস্কটপটা মোটামুটি একটু বেশ বড় সড়ো দেখা যাচ্ছে। এটা এইভাবে চেঞ্জ করে নিতে পারেন। আর আচ্ছা, পরিচিতিটা একটু বলি। পরিচিতিটা হচ্ছে, আমরা যদি কোনো কালি লিনাক্স কে স্টার্ট হওয়ার পরে আমরা সরাসরি এখান থেকে ক্লোজ করব না, ঠিক আছে? সব সময় এই যে পাওয়ার বাটনে ক্লিক করলে শাটডাউন, প্রপারলি শাটডাউন করব, তারপরে আমরা আমাদের এটাকে ক্লোজ করব, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে 1 2 3 4 এটা হচ্ছে এক একটা স্ক্রিনে লেটস সে আমি যদি এই টার্মিনালটাকে ওপেন করি স্ক্রিন 1 এ, আমি যদি স্ক্রিন 2 তে যাই কিচ্ছু নাই। স্ক্রিন 1 এ আমার টার্মিনাল, স্ক্রিন 2 তে আমার ফায়ারফক্স। দিস ইজ দ্য বিউটি অফ স্ক্রিনস, ব্যবহারের সুবিধা। আমরা তাইলে আমার স্ক্রিন 2 তে ফায়ারফক্স ওপেন আছে, স্ক্রিন 1 এ আমার টার্মিনাল ওপেন আছে। আচ্ছা, এই ছিল এই 1 2 3 এর পর্যালোচনা। আর এটা কি? এটা হচ্ছে টেক্সট এডিটর, নাথিং বাট আ টেক্সট এডিটর, সিম্পল নোটপ্যাডের মতো আমাদের উইন্ডোজে যেটা আছে ওটা। ওকে, তারপরে কি আছে? /home/jack, এই জিনিসগুলো আমরা দেখবো। এটা এখন মানে আমাদের যে ফাইল ম্যানেজারের মধ্যে কি কি আছে, কোন জায়গায় কোন কোন ফোল্ডারের মধ্যে কি আছে। হোমে যদি যাই, হোমের মধ্যে আছে আমরা যখন সেটআপ করেছি কালি লিনাক্স, সব একটা ড্রাইভের মধ্যে। সি ফাইল সিস্টেম, ওই ফাইল সিস্টেম 25 GB or 30 GB যেটা আমরা সিলেক্ট করেছিলাম, সেটা এই ফাইল সিস্টেমের মধ্যে সবগুলো সেটে ইনস্টল করা আছে। আচ্ছা, তারপরে কি আছে? ইটস কিছুই না, এটা আমার এই ডেস্কটপটা। আমি যদি এখানে যাই, লেটস সে ওপেন এ ফোল্ডার, একটা নতুন ফোল্ডারে যাই এবং আবার ডেস্কটপে যাই, দেখেন আমি ডেস্কটপে চলে গেছি। মানে এটা অ্যাকচুয়ালি মিনিমাইজ হয়ে আছে কোথায়? এই যে উপরে, এখানে। এটাকে খুঁজে পাবো কোথায়? এখানে। তার মানে এটা যদি থাকে ডেস্কটপ 1 এ, আবার যদি একটা ওপেন করি এবং এটাকে মিনিমাইজ করি, এটা কোথায় আছে এখন? মিনিমাইজ করার পরে এই দেখেন দুইটা ব্রাউজার উপরে ওপেন হয়ে আছে, ঠিক আছে? খুঁজে পাবেন না, হারাই গেছে। কোথায় গেল আমার এটা? এই যে এখানে সব মিনিমাইজ হয়ে এই লাইনে সিকোয়েন্সিয়ালি থাকবে সে, ঠিক আছে? যেহেতু ব্রাউজার দুইটা ওপেন ছিল, এই জন্য এখানে কোয়ান্টিটি 2 দেখাচ্ছিল। আচ্ছা, আর এটা হচ্ছে স্টার্ট মেনু। এখানে যদি ক্লিক করি, আমাদের সব এক এক ধরনের টুল কি কি আছে কালি লিনাক্সে, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। আর সেটিংস এর মধ্যে কালি লিনাক্সের যে সেটিংস যা আছে, কালি টুইক্স যদি আসি, এখান থেকে আমরা বলতেছে প্যাকেজেস, নেটওয়ার্ক, শেল এন্ড ভিজুয়ালাইজেশন, অনেক কিছু চেঞ্জ করতে পারবো। দিস আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন
চেঞ্জিং রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন চেঞ্জ করার জন্য। এখানে আমাদের ভলিউম বার, এটা হচ্ছে আমরা নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের সাথে কানেক্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রসেস। আমরা যদি 100% হয় তখন বুঝতে হবে ফুল লোড হয়ে গেছে। আমরা ফার্দার ক্লাসগুলোতে যখন টুলগুলো চালাবো না, এটা দেখবেন অনেক বেশি সিপিইউ ইউজ করবে। তখন আমাদেরকে করতে হবে কি, র্যাম এবং সিপিইউ বাড়াই দিতে হবে। ফার্দার ক্লাসগুলোতে আমরা যত আগাবো, যত বেশি লোড হবে, তত আমরা র্যাম এবং সিপিইউটাকে আমরা বাড়াই দিব। কোথায়? ওই যে আমরা যেখানে সেটিংস করেছিলাম আমাদের কালি লিনাক্সের, এখানে সেটিংস থেকে এসে এই যে সিস্টেম, এই জিনিসগুলো বাড়াইতে হবে আমাদের প্রয়োজন মতো। প্রসেসর এবং মাদারবোর্ড মেমোরি, অ্যাক্সেলারেশন, এই জিনিসগুলোকে আমাদের বাড়াতে হবে ফার্দার ক্লাসগুলোতে। যাই হোক, এটা হচ্ছে সেই সিপিইউ ইউজেস এর ইনফরমেশন। দ্যাটস ইট, আপাতত এতটুকু। আমরা কালি লিনাক্স যখন ইথিক্যাল হ্যাকিং করব, আমাদের কমান্ড বেসড মানে টার্মিনাল বেস, এই যে টার্মিনালটা, এই টার্মিনাল বেস আমাদের কাজ করতে হবে। আমরা দেখেছি ম্যাট্রিক্স, দেখেছিলেন? ম্যাট্রিক্স দেখেছেন মুভিটা? কেউ কে কে ম্যাট্রিক্স মুভিটা দেখেছেন বলেন তো? অনেকদিন আগে দেখছি স্যার। ম্যাট্রিক্স রিলোডেড সর্বশেষ ছিল, তাই না স্যার? অনেকদিন আগে দেখছি। হ্যাঁ, ম্যাট্রিক্স তো অনেক আগেরই। তো ওই মুভিটার মধ্যে এই ধরনের আমরা দেখেছি যে কমান্ড প্রম্পটের মধ্যে অনেক কিছু হচ্ছে। আমাদের এক্সাইটমেন্টের জন্য আমরাও একাধিক কমান্ড প্রম্পট চালু করব। একদিকে একটা চলতে থাকবে কমান্ড, আরেকদিকে কমান্ড দিব, তাতে একটা ফিল হয়, হ্যাঁ আমরা ইথিক্যাল হ্যাকিং করতেছি, টু গেট ইন্সপিরেশন। সেই এক্সাইটমেন্ট গুলোতে আমরা যাবো না, আগে বেসিক কমান্ড গুলো একটু শিখি। আচ্ছা, বেসিক কমান্ডের মধ্যে কি কি আছে আমি যদি একটু বড় করি। আচ্ছা, এই যে জিনিসটা আপনাদের অনেকের হয়তো হইতে পারে যে এরকম, আপনার এটা এরকম কিভাবে আসতেছে, এটাকে না আমি দেখাইছিলাম মনে আগের ক্লাস। যাই হোক,